آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر আল্লাহর দরবারে হাজিরা মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা এক আজানে জোহর আসরের নামাজ আদায় কোরবানির একদিন বাকি থাকলেও ক্রেতা খোরায় রাজধানীর পশুর হাট বাধ্য হয়ে কম দামে ছাড়ছেন দাবি বিক্রেতার উল্টো চিত্র ঢাকার বাইরে বেশি দাম হাঁকার অভিযোগ ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ট্রেন লঞ্চেও গাদাগাদি ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান মহান আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয় পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা কাল আবার মিনায় ফিরে করবেন পশু কোরবানি সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম دعا لأخيه بظهر الغيب قال له الملك الموكل به آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد আজ ৯ জিলহজ আজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন আরাফাতের ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আরাফাতু যে হজের মূল বিষয় রয়েছে আরাফায় আরাফায় অবস্থান করা হজের অন্যতম ফরজ আরাফায় অবস্থান না করলে হজই আদায় হবে না আরাফাকে আরাফা বলা হয় এই কারণে যে এখানেই হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালামের পুনর্মিলন ঘটেছিল আরাফার ময়দান এতই গুরুত্বপূর্ণ যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দার গুনাহ ক্ষমা করেন অন্য কোনো দিবসে এত বান্দার গুনাহ ক্ষমা করেন না আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মুমিনাতকে ক্ষমা করে দিন এখানে দোয়া কবুলের জায়গা এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে যুদ্ধ আছে আল্লাহ শান্তি প্রদান করে শয়তান যখন দেখে আরাফার ময়দানে মুসলমানরা রোনা জারি করছে কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে তখন সে সবচেয়ে বেশি লজ্জিত হয় এই জন্য আরাফার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবসে যে রোজা রাখবে তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে কিন্তু হাজিরা এই আরাফার দিবসে রোজা রাখবেন না বরং রোজা রাখবেন অন্যান্য যারা আছে তারা হজের বাইরে যারা আছেন তারা অন্য অন্য দেশে যারা অবস্থান করছেন তারা রোজা রাখবেন হজের গুরুত্বপূর্ণ একটি এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুফতি আব্দুল্লাহ তামিম সময় সংবাদ আরাফাতের ময়দান সৌদি আরব পবিত্র হজের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আরাফাতের ময়দানে আছেন সহকর্মী আরিফুর রহমান সরাসরি যাচ্ছি তার কাছে পবিত্র হজের যে মূল আকর্ষণ অর্থাৎ পবিত্র হজের যে খুতবা যেটি শোনার জন্য আসলে পুরো বিশ্ব তাকিয়ে থাকে এই আরাফার ময়দানের দিকে যেখানে নামিরা মসজিদ থেকে মূলত সম্প্রচারিত হয় পবিত্র হজের খুতবা এবারে এই খুতবাটি মূলত 50টি ভাষায় অনুবাদ করে সরাসরি পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ হজের যেই আহ্বান হজের খুতবার মাধ্যমে যে আহ্বান জানানো হয় সেই আহ্বানটা কিন্তু 50টি ভাষায় অনুবাদিত হয়ে পুরো পৃথিবীর সকল দেশের মানুষের কাছে পৌঁছে
পৌঁছে গেছে তাদের নিজ নিজ ভাষায়। আসলে আমরা যেমনটি জেনেছি এই হজের খুতবায় যিনি হজের খুতবা দিয়েছেন অর্থাৎ মাহের আল মুকাইলি, তিনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এবারে হজের খুতবা বর্ণনা করেছেন। অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন সহ শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে যে ভাষণ, সেই ভাষণটিকে তিনি সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ সেই ভাষণের যে গুরুত্ব এবং মর্যাদা সেটিকে তিনি পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তিনি চলমান যে সমস্যা অর্থাৎ ফিলিস্তিনের যে মুক্তি, সেই মুক্তির বিষয়টা কিন্তু একেবারে জোরালোভাবে উল্লেখ করেছেন। এর পাশাপাশি আরও বেশ অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো তিনি তার ভাষণের মাধ্যমে অর্থাৎ এই যে হজের যে খুতবা, এই খুতবার মাধ্যমে কিন্তু তিনি একেবারে অবলীলায় মানুষের মাঝে স্মরণ করে দিয়ে গেছেন। পাশাপাশি তিনি এমনটি জানিয়েছেন যে আসলে বিশ্ব মুসলিমের ঐক্যের কোনো বিকল্প নেই। বিশ্ব মুসলিমের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটিকে আরও দৃঢ় করতে হবে, আর সেটি অবশ্যই অত্যন্ত চমৎকারভাবে তিনি বর্ণনা করেছেন। বলা চলে যে আসলে মানুষের যে আগ্রহ ছিল এই হজের খুতবা নিয়ে, সেই আগ্রহর কিন্তু এক ধরনের তৃপ্তি কিন্তু মানুষ পেয়েছে তার খুতবাটি শুনে। এবং এই খুতবাটি শোনার পরপরই কিন্তু আসলে এখানে যে নামাজ, সেই নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। জোহর এবং আসর একত্রে একই আজানের পরপরই কিন্তু দুই ইকামতের মাধ্যমে কিন্তু এটি শেষ হয়েছে। আমরা এখন দেখছি যে এখানে বিভিন্ন তাঁবুতে যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সাথে সাথে মানুষ আহার গ্রহণ করা শেষ করে এখন কিন্তু তারা বাকি যে সময়টুকু পেয়েছেন সেই সময়টুকুতে তারা ইবাদত বন্দেগীতে কিন্তু কাটাচ্ছেন এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু বলা চলে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন। সূর্যাস্তের পরপরই কিন্তু তারা এখান থেকে রওনা করবেন অর্থাৎ সেই কাঙ্ক্ষিত যে আরেকটি গন্তব্য সেটি অর্থাৎ মিনা মুজদালিফায়। মুজদালিফায় খোলা আকাশে যে রাত্রি যাপন করবেন এবং বলা চলে আগামীকালের যে কর্মসূচি 10ই জিলহজের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম আরও দুটি কাজ রয়েছে। যেমন তারা কিন্তু আগামীকালে কিন্তু কোরবানির মাধ্যমে পশু অর্থাৎ মনে যে পশু সেটি কোরবানির মাধ্যমে কিন্তু হজের যে মর্যাদা সেটি সুসম্পন্ন করবেন। তো এই ছিল আমার কাছে পবিত্র হজ নিয়ে আরাফার ময়দান থেকে সব শেষ। রাজধানীর হাটগুলোতে সংকট নেই কোরবানির পশুর, তবে ক্রেতা না থাকায় কিছুটা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। 20 থেকে 50,000 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে বলে দাবি ব্যাপারীদের। অন্যদিকে দাম ঠিক থাকলেও বিক্রি না করার অভিযোগ ক্রেতাদের। একদিন আগেও যে পশুটির দাম 3 লাখ টাকায় উঠেছে রাজধানীর দিয়াবাড়ি হাটে, তা ঈদের একদিন আগে কমে গেছে প্রায় 50,000 টাকা। 1,30,000-এর পশু বিক্রি করা হচ্ছে 1,15,000 টাকায়। ক্রেতা সংকটে বাধ্য হয়ে পশু ছেড়ে দেওয়ার কথা জানালেন ব্যাপারীরা। গরু তো কেউ দাম দিতে যাচ্ছে না, গরুর দাম 200 গরু বলছে 100। 8টা করে বেশি, প্রত্যেকটা গরুতে 10,000, 15,000, 10,000, 15,000। 1.5 লাখের গরু বলে 60, 70, 75 এমন। আমরা এভাবে আর ঢাকায় আসবো না, আসে আমাকে তো পিঠ বাঁচছে না। গরু কিনে আনিছি 150, সেই গরু আমাদের এখানে বলছে 100, 190। যে চারা ভুসির দাম, সেই দামের অনুযায়ী আপনার গরুর মূল্য তো সে ফারামালারা পাচ্ছে না। ঊর্ধ্বমুখী বাজারে যেখানে সবকিছুর দামই চড়া, সেখানে অনেকটা কম দামেই কোরবানি দাতারা পেতে চান কোরবানির পশু। সাধারণ পর্যালোচনায় অনেকেই তা অযৌক্তিক বললেও তাদের দাবি দাম বেশি চাওয়া হচ্ছে অনেকটা। দাম তো অনেক চাচ্ছে, কিন্তু অন্যান্য বছর থেকে এবার একটু বেশি মনে হচ্ছে। ওনারা দামে ছাড়তেছে না, ওনারা খালি বলে যে আমরা কিনে আনছি বিক্রি করবো। ওনারা যে কিনে আনছে সেই একটা দামে ধরে বসে আছে। গতবারের তুলনায় একটু বাড়তি দাম। 1,60,000 চাইছিল ফার্স্টিং স্টার্টিং পয়েন্ট আর কি। 1,60,000 কিনলেন 1,12,000 দিয়ে। হ্যাঁ, 1,12,000 দিয়ে। রাজধানীর দিয়াবাড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে তুলনামূলক কম দামে কোরবানির পশু মিললেও গাবতলী ও 300 ফিট হাটে দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, রাজশাহীর বানেশ্বর হাটে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম নগরের নূরনগর হাউজিং এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি সবুজের কাছে। রাজধানীর পশুর হাটের খবর জানাতে আমরা এখন রয়েছি গাবতলীতে। এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আজকে সকাল থেকে মোটামুটি বলা চলে দুপুর থেকে বেশ জমে উঠেছে গরু কোরবানির পশু কেনা বেচা। বিশেষ করে ছোট এবং মাঝারি গরুর বিক্রিটা অনেক বেশি, যেটা যারা বিক্রেতা অর্থাৎ খামারি এবং ব্যাপারী তারা বলছেন। এবং আমরা যারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে গত 2 দিন ধরে যে দামটা ধরে রেখেছিল সেই দামটা কিছুটা ছাড়তে শুরু করেছে। তারপরেও তার আসলে অনেক বেশি দামাদামি করে কিনতে হচ্ছে। তবে দিন শেষে যারা যে দামে কিনছেন সেই দামটি তারা বলছেন যে মোটামুটিভাবে গরুর আকারের সাথে দামের একটি সামঞ্জস্যতা তারা পাচ্ছেন। তো এই তৃপ্তি নিয়ে আসলে এখান থেকে আমরা দেখছি যে গরু হাট থেকে কিনে নিয়ে যাচ্ছেন কোরবানি দাতারা।
এবং এটি যেমন ছোট এবং মাঝারি গরুর ক্ষেত্রে এটি যতটা কাস্টমার পাচ্ছেন অর্থাৎ ক্রেতা পাচ্ছেন বা বিক্রি যতটা বেড়েছে বলা যায়, ঠিক একইভাবে কিন্তু বড় গরু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও ক্রেতার অপেক্ষা রয়েছে, অর্থাৎ সেগুলোর কাছে আসছে, মানুষ ছবি তুলছে, দাম শুনছে কিন্তু কিনছে না। কিন্তু ছোট এবং মাঝারি গরুর বিক্রি বেড়েছে, হাট জুড়েই এই অবস্থাটা দেখা গেছে, কিন্তু বড় গরুর কাস্টমার নেই। এবং অনেক ব্যাপারী যেটা বলছেন যে তারা আসলে শেষ মুহূর্তে রিস্ক না নিয়ে ছেড়ে দিতে চাচ্ছেন, কিন্তু ছোট মাঝারি গরুতে যেভাবে ক্রেতা পাচ্ছেন, বড় গরু সেই একই কথা, তারা এখন দাম ছেড়ে দিয়েও, অর্থাৎ যে গরুর দাম 2 দিন আগেও 16 লাখ টাকা চেয়েছে সেই গরুর দাম এখন 12 লাখ টাকাতে এসেছে, তারপরেও আসলে কেনার কাস্টমার পাচ্ছে না। তো হাট আমরা যেটা ক্রেতারা বলছেন যে দাম এভাবে যদি ছাড়তে থাকে তাহলে হাটে বেচা বিক্রি বাড়বে এবং সেই বেচা বিক্রি বাড়তেই আসলে এটা চলে আসবে এবং এর ভেতর থেকে তারা তাদের প্রত্যাশা মতো দামে কোরবানির পশু কিনতে পারবেন। তো আমার কাছে রাজধানীর গাবতলীর হাট থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানকার খবর জানাবেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর বেচা কেনা। আমরা মূলত রাজশাহী যে বানেশ্বর হাট আছে সেই বানেশ্বর গরু হাটায় আছি। সেইখানে কিন্তু সকাল থেকেই গরুর আমদানি হয়েছে এবং আশেপাশের খামারিরা তারা গরু বিক্রির জন্য এই হাটে তুলেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই হাটটি কিন্তু জমজমাট আকার ধারণ করেছে। বিশেষ করে আজ কিন্তু প্রচুর পরিমাণ আমদানিও হয়েছে গরুর, কিন্তু ক্রেতা সমাগম সেই অর্থে কম, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন এবং তারা অনেকেই বলছেন যে আসলে ক্রেতার অভাবে কিন্তু তাদের গরু বিক্রি হচ্ছে না, তারা খুব বেশি লাভ না হলেও কিন্তু ছেড়ে দিবেন, এমনটাও আসলে অনেক কথা বলছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আশেপাশে যাদের শহরে বা আশেপাশে যাদের বাসা বাড়ি তারা কিন্তু একবারে শেষ দিকেই কোরবানির পশুটি কিনে থাকেন। এবছরও কিন্তু ঠিক এমনটাই করেছেন। সেক্ষেত্রে কিন্তু ছোট গরুর চাহিদা এবারে রাজশাহীর বাজারে সবচেয়ে বেশি, বিশেষ করে 2 মণ আকারের যে গরুগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 হাজার টাকায়, সেই গরুগুলো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। এছাড়া মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদাও বেশ রয়েছে। বিশেষ করে 6 মণ আকারের যে গরুগুলো সেগুলো প্রায় 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এই মাঝারি এবং এই ছোট গরুর চাহিদা এবার হাটে কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। আপনারা জানেন যে এবার রাজশাহীতে কিন্তু 4,66,000 কোরবানির পশু এখানে কিন্তু লালন পালন করা হয়েছে। এর মধ্যে কিন্তু শুধুমাত্র রাজশাহী জেলায় 3,24,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে এবার ঈদে, এবং এখানে কিন্তু 1,42,000 এখানে কোরবানির পশু এখানে উদ্বৃত্ত রয়েছে। যে এই উদ্বৃত্ত গরু এবং ছাগল সহ যে কোরবানির যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা। এবং রাজশাহীর যে বিশেষ করে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে একেবারে শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছে কোরবানির ঈদ, সেক্ষেত্রে এই বেচা কিনা এখন বেশ জমজমাট বললেই চলে। তবে সকাল থেকে কিন্তু আমরা খুব বেশি বেচা কিনা দেখিনি। তবে এখন যারা মূলত কিনে নিয়ে যাচ্ছেন তারা যেটি বলছেন যে আসলে সকাল থেকে তারা বেশ ঘুরে ঘুরে তাদের পছন্দের কোরবানির পশুটি তারা নিয়েছেন, কারণ বিক্রেতারা এবার দাম চাচ্ছেন বেশি। বিক্রেতারাও বলছেন আসলে এবার দাম বেশি হওয়ার কারণ মূলত যেহেতু গবাদি পশুর খাদ্য খাবারের দাম বেশি, সেজন্য কোরবানির পশুর কিছুটা দাম বেশি হয়েছে, এটি তারা স্বীকার করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কোরবানির পশু বেচা কেনার খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী শফিকের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। আর মাঝখানে আর একদিন বাকি আছে, এরপর ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহা ঘিরে পুরোদমে শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রামের বাজারগুলোতে বেচা বিক্রি। এতদিন ধরে বেচা বিক্রি এক ধরনের থমকে ছিল, কিন্তু আজকের দুপুরের পর থেকে কিন্তু বেচা বিক্রি বেড়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বাজারে প্রতি মুহূর্তে অর্থাৎ 1 থেকে 2 মিনিট পর পর কিন্তু একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে। এই গরু কিন্তু বিক্রি করে বের করা হচ্ছে, এটি প্রধান একটি ফটক। 1 মিনিট পর পর একটি গরু কিন্তু একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং পুরোদমে কিন্তু চট্টগ্রামে যে স্থায়ী এবং অস্থায়ী যে 12টি বাজার রয়েছে সেই 12টি বাজারে কিন্তু যে ইজারাদার রয়েছে, ইজারাদারদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে মেডিকেল টিম রাখা হয়েছে, কোনো গরু অসুস্থ হলে কি করা যায় সেটার জন্য মেডিকেল টিম রাখা হয়েছে। সবকিছু বলা যায় একেবারে শেষ মুহূর্তে একেবারে বেচা কেনা একেবারে জমে উঠেছে। অর্থাৎ যাতে আজকে সারা রাত কিন্তু এখানে বেচা বিক্রি হবে এবং আগামীকালও কিন্তু সারা দিন কিন্তু বিক্রি হবে।
পরশু যেহেতু কোরবানি, সেক্ষেত্রে আজকের পর আগামীকাল এবং আজকে যেহেতু 2 দিন, সেক্ষেত্রে আজকে একেবারে দর কষাকষি যেটি হচ্ছে সেটিগুলো একেবারে নিয়ে নিচ্ছে। চট্টগ্রামে সবচেয়ে বেশি বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব, পেছনে কিন্তু আরও একটি গরু টেনে আনা হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেই গরু টেনে আনা হচ্ছে, এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে বিদায় কিন্তু সেই গরুটি এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই আরেকটি বাদামি রঙের আরেকটি গরু কিন্তু এখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে বাজার থেকে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আরও একটি পেছনে আরও একটি গরু রয়েছে যেগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ চট্টগ্রামের লাল এবং বাদামি রঙের যে গরুগুলো রয়েছে সেগুলো চাহিদা আরেকটি সাদা রঙের আরেকটি গরু আপনি দেখতে পাচ্ছেন, সেটিও কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি যেটি বলা হয়ে থাকে বড় গরুর পাশাপাশি কিন্তু ছোট আকৃতির গরুগুলোও কিন্তু বেশি চাহিদা রয়েছে, কারণ চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ীরা বড় ব্যবসায়ীরা বড় গরুর কোরবানি দিয়ে থাকে। পাশাপাশি যারা মাঝারি অর্থাৎ তারা কিন্তু ছোট আকৃতির গরুগুলো কোরবানি দিয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে একেবারে বলতে পারি আগামীকাল অর্থাৎ মাঝখানে একটা দিন বাকি আছে এবং পরশু হচ্ছে কোরবানি। সেক্ষেত্রে কিন্তু একেবারে পুরোদমে জমে উঠেছে চট্টগ্রামের যে বিবির হাট, সাগরিকা এবং রৌনকা হাউস আমি যেখানে আছে, এটি সব ধরনের সব বাজার কিন্তু একেবারে জমে উঠেছে, বেচা বিক্রি পুরোদমে চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর পাশাপাশি রাজশাহী এবং চট্টগ্রামের পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে কোরবানির পশুর হাট টার্গেট করে গরু মোটা তাজাকরণ ওষুধ বিক্রি করতে মাঠে নেমেছে অসাধু চক্র। রাজধানীর মিটফোর্ড থেকে নিম্নমানের কাঁচা মাল সংগ্রহ করে পুরান ঢাকায় তৈরি হচ্ছে এসব নকল টনিক। যদিও চক্রটি ইউরোপ আমেরিকার ওষুধ বলে বিজ্ঞাপন দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চক্রটির 4 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত বছর কোরবানির ঈদে প্রায় 1,25 লাখ পশু কোরবানি হয়েছে। এবছর 1.5 কোটি পশুর চাহিদা হতে পারে। গরু মোটা তাজা করে বিক্রি করা লাভজনক, তবে তা হতে হবে স্বাস্থ্যসম্মত। কিন্তু একটি অসাধু চক্র প্রতি বছরই অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটা তাজাকরণের বিজ্ঞাপন দিয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরকম একটি চক্রের 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধোলাইরপাড়ে ভাড়া বাসায় তারা গরু মোটা তাজাকরণের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল ওষুধ। ইউরোপ আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উচ্চমানের গবাদি পশুর টনিক ওষুধ আমদানি করা হয়েছে এমন বিজ্ঞাপন দিয়ে পশুর হাটে আসা ব্যাপারীদের কাছে বিক্রি করে আসছিল চক্রটি। এইগুলো খেলে ঔষধরা যুক্তিসম্মতভাবে গবাদি পশুগুলো মোটা হবে, তাজা হবে, তাদের স্বাস্থ্য ভালো হবে এবং এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলে তারা দেদারছে প্রচারণা চালিয়ে বিক্রি করতেছিল। পুলিশ বলছে ইউরোপ নয়, এসব মোটা তাজাকরণের কাঁচামাল সংগ্রহ করা হয় মিটফোর্ড থেকে, যা অত্যন্ত নিম্নমানের। বেশ কিছু এরকম অসাধু চক্র আছে যারা সুযোগ বুঝে কখন কোন জিনিসটার চাহিদা বেশি থাকে সেটা দেখে তারা এরকম ভেজাল সামগ্রীর কারখানা বানিয়ে ফেলেন। গবাদি পশু কথা বলতে পারে না, তাই বলে তাদেরকে এরকম বিষ ছাইভস্য খাইয়ে মোটা তাজা বানানো, এটা অবশ্যই আইনগত গরিহিত অপরাধ। এসব ভেজাল ওষুধ কেনা থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের। বিকলাঙ্গ হতে পারে, অসুস্থ হতে পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এই যাত্রার 4র্থ দিনে সড়ক নৌ রেলপথে উপচে পড়া ভিড়। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেহেদি হাসান, গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং উত্তরায় বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। প্রথমে সরাসরি যাচ্ছি মেহেদির কাছে। ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে কিন্তু সদরঘাট যেন পরিণত হয়েছে, অর্থাৎ সদরঘাট রূপ নিয়েছে তার আগের রূপে। আমরা দুপুরের পর থেকেই দেখেছি যে সাধারণ যাত্রী যারা রয়েছেন আসলে বাড়ি যাবেন ঈদের ছুটিতে, দলে দলে মানুষজন, হাজার হাজার মানুষ একসঙ্গে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন এবং প্রবেশ করেছেন। একটু জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 180 জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস এই লঞ্চ কিন্তু চলাচল করবে দেশের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ দক্ষিণবঙ্গগামী যে সাধারণ যাত্রী রয়েছে তারা আসলে যেমনটি বলছেন যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের ভেতর ঢোকার পর কিন্তু তাদের কোনো বেগ পোহাতে হয়নি, অর্থাৎ সহজেই কিন্তু প্রতিটি লঞ্চে উঠছেন এবং প্রতিটি লঞ্চের সামনেই কিন্তু মাইকিং করা হচ্ছে, মাইকিং করে কিন্তু সেই লঞ্চের বিস্তারিত জানানো হচ্ছে। সেই কিছুটা হলেও সহজ হচ্ছে তাদের জন্য এবং তারা যেমনটি বলছেন যে সড়ক পথে যদিও কিছুটা আসতে রাজধানী থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত
পর্যন্ত আসতে কিন্তু কিছুটা যানজট পোহাতে হয়েছে এবং সেই যানজটের কারণে কিন্তু ভোগান্তি হলো। এই লঞ্চ টার্মিনালে এসে কিন্তু তারা যেমনটি বলছেন যে প্রতিটি লঞ্চ, যেমন এই মুহূর্তে আমরা দেখছি যে প্রতিটি লঞ্চেই কিন্তু যাত্রী বোঝাই করে প্রতিটি লঞ্চই কিন্তু ফাঁকা ছিল। সেটি দুপুরের পর থেকে কিন্তু সবকটি লঞ্চ এখন ভরপুর এবং সাধারণ মানুষ যেমন বলছেন যে বাড়তি ভাড়া নিয়ে তাদের মধ্যে তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। তারা সহজেই কিন্তু প্রতিটি লঞ্চে জায়গা নিয়ে অপেক্ষা করছেন এবং আমরা জানি যে সাধারণত দক্ষিণবঙ্গের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একটু সন্ধ্যার দিকে, অর্থাৎ এখন কিন্তু সন্ধ্যা গণিয়ে আসছে, সন্ধ্যার পরে কিন্তু একে একে লঞ্চগুলো ছেড়ে যাবে। বিশেষ করে একটু বড় বড় লঞ্চগুলোর কথা যদি বলি, সুন্দরবন, প্রিন্স আওলাদ, কুয়াকাটা 2, মানামি এবং অ্যাভেঞ্জার যেই লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একে একে যাত্রী বোঝাই করে অপেক্ষা করছে এবং একে একে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে। এবং বিআইডব্লিউটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সব ধরনের নির্দেশনাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপরই। তো এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে এই লঞ্চ যাত্রার সবশেষ তথ্য। আমরা জানবো সড়ক পথের খবর জানবো, সেখানে খবর জানাতে গাজীপুরে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান। দুপুরের পর বহু শিল্প কলকারখানা ছুটি হয়েছে এবং এই ছুটির কারণে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, তাদের যে গন্তব্যস্থল বাড়ির পথে যাত্রা করেছে। সেই কারণে দুপুরের পর থেকে মূলত ঢাকা ময়মনসিংহের যে গাজীপুর অংশ রয়েছে সেখানে মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে এবং নিচে একই রকম গাড়ির চাপ আছে। বিশেষ করে উপরের যে অংশ সেখানে কিছুক্ষণ আগেও কিন্তু খুব স্বাভাবিক ছিল, চলতে পারছিল, কিন্তু এখন এই মুহূর্তে একদম গাড়ির গতি নেই উপরের অংশে, এবং নিচের অংশে কিছুটা গাড়ি ছেড়েছে। তবে যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে শালনা, তার উপরে পোড়াবাড়ি পর্যন্ত কিন্তু এই যানজট ছেড়ে গিয়েছে। অর্থাৎ নিচের অংশের যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাজধানীর দিকে প্রবেশ করছে। এই পথেও যেরকম ভোগান্তি, অপরদিকে রাজধানী থেকে যেসব সেই গাড়ি ছেড়ে আসছে সেই সকল গাড়িও কিন্তু পথে পথে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। গণপরিবহন কিংবা ব্যক্তি মালিকানা, ব্যক্তি পর্যায়ের যে গাড়িগুলো, যারাই যেভাবে আসলে তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই আসলে স্বস্তির খবর নেই। বিশেষ করে আজকে দুপুরের পর থেকে যারা ঈদ যাত্রায় বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে গাজীপুর হয়ে যারা উত্তরবঙ্গে যাবে তাদের এরকম দুর্ভোগ মাথায় নিয়েই সামনে এগোতে হবে। এবং অপরদিকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, কিছুক্ষণ আগেও আমরা সেখানে ছিলাম, খোঁজ দিয়েছি কিছুক্ষণ আগে ফোনেও কথা বলে, যে একই রকম পরিস্থিতি কিন্তু সেই জায়গায়ও রয়েছে। গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে চন্দ্রাতেও, এই পর্যায়ে এখানেও একই অবস্থা। অর্থাৎ কোনোভাবে আসলে মানুষকে স্বস্তি দেওয়া যাচ্ছে না। নির্বিঘ্নে যে যানজট মুক্ত ভাবে মানুষ বাড়ি যাবে সেই যে প্রচেষ্টা, সেটি আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নিয়েও কিন্তু সেটি সম্ভব হয়নি। এখনো পর্যন্ত মানুষ খুব দুর্ভোগ দিয়েই সড়ক পথে মানুষ চলাচল করছে। তবে পুরনো যে অভিযোগ সেটি রয়েছে, বাড়তি ভাড়া সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। শুধু নতুন একটি অভিযোগ আমরা এখানে পেয়েছি, হচ্ছে এই যে গাজীপুরের ফ্লাইওভারটি রয়েছে বিআরটি, এই ফ্লাইওভারের উপরে অর্থাৎ যাত্রী তোলার কারণে এখানে যানজট কিছুটা তৈরি হয়েছে। এখানে কোনো ট্রাফিক পুলিশ আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। চাই এয়ারপোর্ট রেল স্টেশনে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ। রাজীব, আপনি যেমনটা বলছেন সড়ক পথে যেমন চিত্র আমরা রেলপথে দেখতে পাচ্ছি, এবারে ঈদ যাত্রাটা অনেকটা কিন্তু স্বস্তিতেই পার করছে বা স্বস্তিতেই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখী মানুষ। আমরা এই মুহূর্তে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু আর একটা দিন বাকি আছে ঈদের, আগামীকালকের দিন পর সেই ঈদুল আজহা, যে কারণে আসলে ঈদে ঘরমুখী মানুষ তো রাজধানী ছাড়তে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা জানি যে গার্মেন্টসগুলোও ছুটি হয়ে গেছে। তবে এবারের ঈদ যাত্রায় আমরা দেখতে পেয়েছি যে তেমন কোনো একটা শিডিউল বিপর্যয় একেবারেই চোখে পড়ার মতো নেই বললেই চলে। কেননা দেখা যাচ্ছে যে 2-1 ঘন্টা হয়তো বা সর্বোচ্চ গেলে 2.5 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় ছিল, সেটি গতকাল পর্যন্ত। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে অনেকটা সময় মতোই কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে ঢাকা থেকে, সেই ট্রেনগুলো কিন্তু অনেকটা গন্তব্যের সময় মতোই ছেড়ে গেছে বলে চলে। এখন যে এখানে অপেক্ষা করছেন যে যাত্রীগুলো, তারা বিশেষ করে আমরা যে বিষয়টি তারা সেটা চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা এবং লালমনিরহাট,
বিভিন্ন জায়গায় যারা যাবেন তারা অপেক্ষা করছেন। যদি আমরা দুপুরের চিত্রের কথা বলতে চাই, সকালে তো আমরা বলছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন দুপুরের পথে যে সকল ট্রেনগুলো ছেড়ে গেছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে, বিশেষ করে সিল সিটি এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু অনেকটা সময় মতোই ছেড়ে গেছে বলে আমরা যে এই বিষয়টি দেখেছি। এবং তবে বিশেষ করে উত্তরগামী বঙ্গগামী যে সকল ট্রেনগুলো ছিল, যেমন একতা এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, এই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। এবং ছাদে ভেতরে যেমন ছিল চাপ, ঠিক তেমনি কিন্তু ছাদেও আমরা দেখেছি যে অনেক যাত্রীর চাপ ছিল। তবে এক কথা যদি বলতে চাই যে সব কিছু যদি বলতে চাই মিলিয়ে, তাহলে আমরা বলতে পারি যে এবারের ঈদ যাত্রায় রেল স্টেশনের চিত্রটা অনেকটাই কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। একদিন বাকি থাকতে যারা ঈদে ঘর যাবার কথা তারা কিন্তু অনেকেই ছেড়েছেন, আর যারা আজকে যেহেতু বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল তাদের ছুটি হবে, তারা সন্ধ্যার পর থেকে রাতের দিকে একটা এই রেলপথের চাপ বাড়বে বলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন। তো সব কিছু মিলে রেলপথের ছিল এই আমার কাছে সবশেষ। রাজধানীর সদরঘাটের পাশাপাশি গাজীপুরের চান্দনা এবং উত্তরা রেলওয়ে স্টেশন থেকে এতক্ষণ গড়মুখ মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার 197তম জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন শহরের বড়বাজার মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। জামাত ঘিরে থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বরাবরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এরই মধ্যে শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, চুনকাম, ওজুখানা মেরামত সহ বেশিরভাগ কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। 4 স্তরের নিরাপত্তা বলয়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ছাড়াও থাকছে 2 প্লাটুন বিজিবি। নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমাদের কাছে নাই। যদি কোনো থ্রেট থাকেও বা কেউ কোনো রকম থ্রেট তৈরি করতে চান, তাহলে আমাদের এটা ফেস করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে। ঈদের দিন দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। ভৈরব এবং ময়মনসিংহ থেকে 2টা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এটা সব ময়মনসিংহ থেকে সকাল 6:45 এবং ভৈরব থেকে সকাল 6টায় রওনা হয়, আমাদের এখানে সকাল 8টায় পৌঁছবে। 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকেই এই মাঠের নাম দেয়া হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। সময় সংবাদ, কিশোরগঞ্জ। 74-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা এখনও চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। সকালে কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন সরকার প্রধান। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন দলের নেতাকর্মীদের। এছাড়া গণভবনের সবুজ চত্বরেও রোপণ করেন 3টি গাছের চারা। ঋতুচক্রে আবারও প্রকৃতিতে ফিরেছে বর্ষা, তাই পয়লা আষাঢ়েই গাছের চারা রোপণ করার রীতি এবারও ঠিকই অনুসরণ করলেন বঙ্গবন্ধু কন্যা। শনিবার সকালে গণভবনের ভেজা মাটিতে আমলকি, পলাশ এবং কালোজামের 3টি চারা রোপণ করে মৌসুম জুড়ে চলা এই দলীয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয় দেশব্যাপী। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য দলের সেরা নেতাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগ সভাপতি। 52 বছরে পা রাখা কৃষক লীগ এবারের বর্ষায় 52 লাখ চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গণভবনে হাজির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় থাকা কালে এবং আন্দোলনের নামে দেশে সবুজ ধ্বংস করা হয়েছে অযৌক্তিকভাবে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটবেলায় দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠতো। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত।
দেশের সর্বত্র আধুনিক খাদ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। যত্রতত্র কোরবানিতে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই সতর্কতাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে উন্নত জননীতিতে হাঁটছে সরকার, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অবশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বাংলাদেশ কোনো আক্রমণ করবে না, কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে কথা বলবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দুদলের শীর্ষ নেতা। শনিবার দুটি আলাদা অনুষ্ঠানে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা কথা বলেন সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা নিয়ে। ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেন্ট মার্টিনে খাদ্য সংকট চরমে, অথচ তা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে এবং মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। বেলা 1টায় ফখরুল যখন এমন কথা বলছিলেন, তার 20 মিনিট আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আক্রান্ত হলে চুপ থাকবে না বাংলাদেশ। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকারকে হটানো হবে মির্জা ফখরুলের এমন হুঁশিয়ারি জবাবে ওবায়দুল কাদেরের মন্তব্য, জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীরাই বিএনপির সঙ্গে নেই। তাদের পার্টির নেতা কর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের বিষয়টি বিজিবি ও কোস্টগার্ড তদারকি করছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, পরিস্থিতি অন্যদিকে গেলে সমুচিত জবাব দেয়া হবে। দুপুরে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে কথা বলেন সেনাপ্রধান। আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। নিষিদ্ধ থাকার পরেও এসিআই কোম্পানির ভেজাল ওষুধ কিভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে প্রশ্ন তুলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। যত্রতত্র ব্যবহৃত হওয়া চেতনানাশক ওষুধ, হেলোসিন উদ্ধার ও বাজারে ভেজাল ওষুধ নিয়ে বিকেলে ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। পরিপত্র জারি করছি যে এটা ব্যবহার করা যাবে না, এটা একদম নিষিদ্ধ। তারপরেও এটা বাজারে বিক্রি হচ্ছে, সুতরাং যে বিক্রি করছে সেও যেরকম দোষী, আমার যে চিকিৎসক ভাই কিংবা অ্যানেস্থেটিস্ট ব্যবহার করছেন সেও দোষী। সুতরাং আমার স্পষ্ট মেসেজ হচ্ছে, এটা যাকে যেখানেই পাবো, সে হাসপাতালে পাবো, যে চিকিৎসকে পাবো, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি এথিয়াকে জিজ্ঞেস করবো, আমি ওনাকে বলছি যে কেন বাজারে পাওয়া যাচ্ছে, এটা উই হ্যাভ টু আস্ক দেম। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার। এলাচ কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4000-এ। জিরা, দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। কোরবানির ঈদে বাড়বে মশলার দাম, এ যেন স্বাভাবিক বিষয়, কারণ পশুর মাংস রান্নায় গরম মশলার বিকল্প নেই। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন নামেন দাম বাড়ানোর প্রতিযোগিতায়। তবে স্বল্প আয়ের মানুষের কাছে তা পাহাড় সম চাপ।
সব জিনিসেরই তো দাম বেশি, আগের থেকে অনেক বেশি, পুরার ক্ষমতার বাইরে। বেতনও পাই না, বোনাসও পাই না, এই টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে আরো লাভ করে। ঈদ সামনে রেখে 1 মাস আগেই বাড়তে থাকে মশলার দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য বলছে, জিরা এলাচ সহ প্রায় সব মশলার দাম 1 মাসে বেড়েছে অন্তত 7%। ক্রেতাদের দাবি, 2 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা, যদিও অভিযোগ মানতে নারাজ তারা। এলাচির দামটা বাড়ছে, আরো আগে বাড়ছে, এমন বাড়েনি। পাইকারি এলাকা ব্যস্ত কোনো অসুবিধা হয় না, কারণ খুচরা এলাকা ব্যস্ত অসুবিধা। মশলার পাশাপাশি চিনি ও সেমাই কিনতেও দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। সেমাই চাহিদাটা অনেক বেড়ে গেছে, আমরা আশা করছিলাম মশলার দামটা অনেক হয়তো চাহিদা থাকবে, কিন্তু সেমাই চাহিদাটা একটু বেশি। ডলার সংকট ও এলসি খোলার জটিলতার অজুহাতে এবার রোজার পর থেকেই বাড়তে থাকে মশলার দাম। এলাচ কেজিতে 800 থেকে 1000 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 3200 থেকে 3800 টাকায়। জিরা, দারুচিনি ও গোলমরিচের দাম কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম বিগ ম্যাচ উপভোগের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। গ্রুপ অফ ডেথ খ্যাত বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে 2 হেভিওয়েট স্পেন ক্রোয়েশিয়া। 3 বারের চ্যাম্পিয়ন স্প্যানিশদের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। অন্যদিকে ইউরো ভাগ্য বদলে পূর্ণ 3 পয়েন্ট চায় ক্রোয়াটরাও। বার্লিনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। ঐতিহাসিক স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ করানোর অপেক্ষা। একদিকে স্পেন, অন্যদিকে ক্রোয়েশিয়া। সাম্প্রতিক সময়ে এই 2 দলের যত সাক্ষাৎ সবগুলোই ছড়িয়েছে বেশ উত্তাপ। শেষ 5 দেখার 3টিতে ম্যাচ প্রতি গোল হয়েছে অন্তত 5টা। 3 বছর আগে এই ইউরোতেই এক্সট্রা টাইমে ক্রোয়েশিয়াকে 5-3 গোলে হারিয়েছিল স্প্যানিয়ার্ডরা। ইউরোর ইতিহাসে কোনো নির্দিষ্ট ম্যাচে এর চেয়ে বেশি গোল হবার একমাত্র রেকর্ডটা 1960 সালে। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা শেষ 10 ম্যাচের 6টাতেই জিতেছে 3 বারের চ্যাম্পিয়নরা। বরাবরের মতো 4-3-3 ফরমেশনে খেলবে স্পেন। বামে নিকো উইলিয়ামস, মাঝে মোরাতা আর ডান প্রান্তে ইয়ামাল। গাভির ইনজুরির কারণে মধ্যমাঠে রদ্রি পেদ্রির সঙ্গে খেলবেন রুইস। রক্ষণে অভিজ্ঞ নাচো। স্টেগার না থাকায় প্রত্যাশিতভাবেই গোলপোস্টের দায়িত্বে উনাই সিমন। অন্যদিকে স্পেনের বিপক্ষে জয়ের সুখস্মৃতি টানতে ক্রোয়েশিয়ার যেতে হবে 6 বছর পেছনে, 2018 ইউরোতে শেষবার। যদিও ক্রোয়াটদের ভাগ্য নির্ধারিত হবে মধ্যমাঠে। মদ্রিচ, ব্রোজোভিচ আর কোভাচিচ নামের প্রতি সুবিচার করলে কাজটা বেশ কঠিনই হবে প্রতিপক্ষের জন্যে। হেড টু হেডে পিছিয়ে থাকলেও দারুণ ছন্দে থেকে ইউরো শুরুর অপেক্ষায় ক্রোয়েশিয়া। সবশেষ খেলা 6 ম্যাচে 6 জয়। শেষটায় হারিয়েছে ফেভারিট পর্তুগালকে। জেলাতকো দালিসের শিষ্যরা সে ফর্ম ধরে রাখলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার নগর বর্ষা বরণের খবর। ঋতুচক্রের আবর্তনে বাংলায় বর্ষা আসে ঘুরে ফিরে, তবে শরৎ কিংবা হেমন্তের মতন নীরবে নয়। বর্ষার ঝুম বৃষ্টি অঝড় ছড়িয়ে মাঠ ঘাট ভিজিয়ে দিয়ে প্রকৃতিতে তার সরব আগমন। আষাঢ়ের প্রথম দিনে গান, কবিতা আর কথনের মধ্য দিয়ে বর্ষাকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। আষাঢ়ের প্রথম সকাল, শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে এভাবেই বর্ষা ধরা দেয় প্রকৃতিপ্রেমীদের কাছে। বর্ষার রূপ তো এমনই, গান কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায় আষাঢ়ের প্রতি মানব মনের বিচিত্র অনুভূতির। প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ববিবেক, এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় বর্ষা উৎসব। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে গ্রাম বাংলার প্রকৃতিতে বর্ষার চিরচেনা রূপ। বাঙালি জীবনে এই বর্ষা ঋতুর বিরাট একটা প্রভাব আছে। বাংলা সাহিত্যে, বাংলা গানে, বিভিন্ন বিষয়ে এই বর্ষা একটা অন্যরকম রূপ হিসেবে আবির্ভূত হয়েছে। একরাশ শুদ্ধতার হাতছানি নিয়ে ক্লান্ত তনু মনে কোমল পরশ বুলিয়ে দেয় বর্ষা, মনে করিয়ে দেয় শৈশবের স্মৃতি। বর্ষা আকাশ যখন মেঘ করে আসে, অন্ধকার করে আসে, সত্যি বলতে আমার ঘরে থাকতে ইচ্ছে করে না। এই যে সবুজ ঘন, এটা দেখতে যে কি ভালো লাগে। সাহিত্যের পরতে পরতে বর্ষা যেমন উদ্ভাসিত, তেমনি যাপিত জীবনেও বর্ষা এনে দেয় নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত। বর্ষা মানে বৃষ্টি, যদিও এই মুহূর্তে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই।
তারপরেও বর্ষাকে বরণ করে নিতে গান, কবিতা আর নৃত্যের এত আয়োজন, যা আসলে প্রমাণ করে বাঙালি সারা বছর জুড়ে এই বর্ষার জন্য কতটা অপেক্ষা করে থাকে। মামুনুর রশিদ বনেল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহর দরবারে হাজিরা, মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা। এক আজানে জোহর আসরের নামাজ আদায়। কোরবানির একদিন বাকি থাকলেও ক্রেতা খরায় রাজধানীর পশুর হাট। বাধ্য হয়ে কম দামে ছাড়ছেন দাবি বিক্রেতার। উল্টো চিত্র ঢাকার বাইরে বেশি দাম হাঁকার অভিযোগ। এবং এই যাত্রায় পথে ঘাটে ভোগান্তির শিকার ঘরমুখী মানুষ। গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ যানজট। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ট্রেন লঞ্চেও গাদাগাদি। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।